সময় কিন্তু হাত থেকে দ্রুত বালিঘড়ির মতো পিছলে যাচ্ছে। আজ 6 আগস্ট, আগামী 13ই আগস্ট সংসদের বাদল অধিবেশনের জবনিকা পড়তে চলেছে। মাঝখানে শনি রবিটা বাদ দিলে না, হাতে সময় গোনা গন্তি আর মাত্র 5টা দিন। আর এই 5 দিনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি সংসদে এসে বুক চিতিয়ে মুখোমুখি না দাঁড়ান, তাহলে কিন্তু মোদী সরকারের রাজনৈতিক আয়ুষ্কালে এমন এক মহাসংকট ঘনিয়ে আসবে যা দিল্লির মসনদকে গোড়া থেকে কাঁপিয়ে দেবে। ভাবছেন ক্ষতিটা শুধুই শাহের? না না, ভুল ভাবছেন। আসল চাপটা গিয়ে পড়বে কোথায় জানেন? খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর। শাহের এই পলায়ন কি পরোক্ষে মোদীকে চাপে রাখার কৌশল? আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় দাঁড়িয়ে টেলিপ্রম্পটার দেখে কি সাফাই দেবেন প্রধানমন্ত্রী? আমলাদের কি তবে শেষ মুহূর্তে মোদীজির তৈরি রাখা স্ক্রিপ্ট পাল্টে ফেলতে হবে? একদিকে ছাত্র নিগ্রহের রক্তের দাগ, অন্যদিকে রাম মন্দিরে চুরির কলঙ্ক, আর এই ফাঁদে পড়ে বিজেপি আজ পুরোপুরি কোণঠাসা। ওদিকে আবার ককরোচ জনতা পার্টি তাদের পরবর্তী আন্দোলনের রণসিংহা ফুঁকে দিয়েছে। চাণক্যের অহংকার কি ভেঙে চুরমার হতে চলেছে, নাকি লালকেল্লার ভাষণের আগে দিল্লিতে নামতে চলেছে বড় কোনো রাজনৈতিক বিপর্যয়? আসুন আজ জেনেই নেই এই মহানাটকের ভেতরের আসল সত্য। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। শুনুন, অমিত শাহ যদি এখনই জেনজির সামনে মাথা না নোয়ান, কিংবা সংসদে দাঁড়িয়ে ছাত্রদের উপর 20 জুলাইয়ের সেই লাঠি গুলি আর টিয়ার গ্যাস চালানোর জবাব না দেন, ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে কিন্তু লিখে রাখুন মোদী সরকার এক অভূতপূর্ব সংকটে পড়তে চলেছে। আর এই ভুলের মাসুল শুধু শাহ একা নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কড়ায় গন্ডায় মেটাতে হবে। কারণ জল ইতিমধ্যেই মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। ভাবা যায়, গত 20 জুলাই যখন ছাত্ররা সংসদ ঘেরাও করতে নামলো, তখন তাদের উপর কিভাবে টিয়ার গ্যাসের স্যাল ফাটানো হলো, দেদার লাঠি চললো, প্যালেট গান চললো। আর সেই ঘটনার পর থেকে আজ পর্যন্ত টানা 14 দিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে অনুপস্থিত। তিনি পার্লামেন্টে এলেও, লোকসভা হোক বা রাজ্যসভা, অমিত শাহ যেন বেপাত্তা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে গতকাল বাধ্য হয়ে পুরো বিরোধী শিবির একজোট হয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে বিশাল মিছিল বের করলো। প্রশ্ন এখন একটাই, ছাত্রদের থেকে শুরু করে বিরোধী দল সবাই জবাব চাই, দিল্লির পুলিশ কার আদেশে ছাত্রদের উপর এমন আক্রমণ চালালো? বিহারের তথাকথিত ডবল ইঞ্জিন সরকারের জমানায় কেন C1-এ AK-47 চলল? কেন ছোট ছোট মেয়েগুলোর সঙ্গে এমন অমানবিক আচরণ করা হলো? সব হিসেব এখন অমিত শাহের কাছে যাওয়া হচ্ছে। দাবি উঠছে তার পদত্যাগের। আর ঠিক এই আবহে রাহুল গান্ধী আজ প্রকাশ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে মোদিজির সেই তথাকথিত চাণক্যর সব গুমর ফাঁস করে দিলেন। একেবারে প্রমাণ হাতে নিয়ে মুম্বাইয়ের সিজিপি আন্দোলনের সময় পুলিশের গাড়ি থামিয়ে ভাইরাল হওয়া রিয়া আহিরকে পাশে নিয়ে রাহুল ঠিক কিভাবে শাহের আসল রূপটা খুললেন, সে কথায় আমি পরে আসছি। তবে তার আগে বিজেপির বক্তব্যটা একবার শুনুন। অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ সাংসদ, দলের প্রধান মুখপাত্র সম্বিত পাত্র পরিষ্কার দাবি করলেন ছাত্রদের উপর নাকি কোনো গুলি চলেনি, পুলিশ নাকি কোনো দমন পীড়নী চালায়নি, পুরোটাই নাকি ভিত্তিহীন। আগে সম্বিত পাত্রের কথাটা বরং শুনুন। भारतीय जनता पार्टी ने बड़े स्पष्टता के साथ कहा था कि 20 तारीख को दिल्ली में संसद चलो आंदोलन के दौरान कोई गोली फायरिंग नहीं हुई थी। मैं एक प्रवक्ता हूं, जिम्मेदारी के साथ पार्टी मुझे भेजती है। मैं यहां अकेला बैठा हुआ होता हूं, मगर पूरी सिस्टम पीछे रिसर्च के पश्चात मुझे मटेरियल देती है। শুনলেন তো সম্বিত পাত্র কি বললেন? বিজেপি দাবি করছে 20 জুলাই কোনো গুলি নাকি চলেনি, আর ঠিক তখনই রাহুল গান্ধী সরাসরি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিলেন সেই আক্রান্ত ছোট ছোট ছাত্রছাত্রীদের, যাদের উপর পুলিশ নিদারুণ অত্যাচার চালিয়েছে, প্যালেট গান থেকে ছড়রা ছুঁড়েছে। এ কথা বলতেও আমার না লজ্জা করছে, তবু বলতে বাধ্য হচ্ছি। পুলিশ ছাত্রীদের গোপনাঙ্গে পর্যন্ত আঘাত করেছে, তার সঙ্গে অমানবিক লাঠি চার্জ করেছে, জঘন্যতম অপমান করেছে। রাহুল গান্ধী গতকাল প্রমাণ সহ ধরে দিলেন ঠিক কিভাবে প্যালেট গান চালানো হয়েছিল। একের পর এক প্যালেট বিদ্ধ ছাত্রীকে ক্যামেরার সামনে এনে তিনি বিজেপি সরকারের সমস্ত মিথ্যে দাবি ধুলোয় মিশিয়ে দিলেন। একটি ছোট্ট মেয়েকে দেখানো হলো যার শরীরে স্পষ্ট প্যালেট গানের আঘাত। আগে শুনুন রাহুল গান্ধী ঠিক কি বলেছেন। और इनका कहना है कि इन्होंने किसी पर हिंसा नहीं की,
मगर इनका नॉन स्टॉप हरासमेंट हो रहा है, इनको धमकाया गया और इन पर लाठियां चलाई गई, इनको मारा गया। तो मैं चाहूंगा कि दो शब्द ये भी बोलें। हमारे साइड गन पॉइंट किया हुआ था और जैसे ही मैं मुड़ती हूँ ऐसे पीछे से मुझे गन फायर किया गया और मुझे पता अच्छी तरह से पता है मुझे गन से ही फायर में लगी है, प्लेट गन से ही लगी है, बस मुझे ये पता है। पर जब देश में जंतर मंतर में 20 तारीख मैं फरानाज उत्तर प्रदेश से आई हूँ। मैं एज अ ग्रेजुएशन स्टूडेंट हूँ, लेकिन हम जब 20 तारीख को जंतर मंतर पे एकदम पीसफुल होकर प्रोटेस्ट कर रहे थे, ये पुलिस के गुंडे बहुत बुरी तरीके से हमको मारे। उस प्रोटेस्ट में मैं 20 जून से था, पर 20 जुलाई को हुआ वाकया, तो हमने धर्मेंद्र प्रधान के लिए जो इस्तीफा मांगा था, उस इस्तीफे के लिए इन्होंने इतना अत्याचार किया, इतनी बर्बरता की शायद हमने अमित शाह का इस्तीफा मांग लिया होता तो इन्होंने हम पे सीधा गोलियां चला दी होती, बॉर्डर बना दिया होता जंतर मंतर को। मुझे इस तरीके से लगता है क्योंकि हमने जो सहा है, मैंने खुद कई बच्चों को एम्बुलेंस में डाला जो ब्लीडिंग हो रही थी, उनसे ब्लीडिंग हो रही थी, मैंने उनको डाला तो सामने जाके उनको रोका गया था। उनको रोकने के बाद उनको फिर जिनके सर पे लगी थी उनके पैर तोड़े गए और जिनके पैर टूटे थे उनके सर फोड़े गए, हाथ तोड़े गए। मतलब इस तरीके का वाकया हमने देखा और अभी तक जिंदगी में मैंने ये ऐसा दिन कभी मैंने अपने जिंदगी में नहीं देखा। ক্যামেরার সামনে দাঁড়িয়ে যে মেয়েরা কথা বললো তাদের প্রত্যেকের গল্পই অসীম বেদনার। আর এই তরুণ প্রজন্ম এখন সরাসরি জবাব চাইছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। তারা জানতে চায় অমিত শাহের পুলিশ কেন তাদের উপর প্যারেড গান চালালো, কেন বাজ বিচার ছাড়া লাঠিচার্জ হলো, কেন ছাত্রীদের স্পর্শকাতর স্থানে আঘাত করে এমন বর্বর আচরণ করা হলো। আশ্চর্যের বিষয় হলো সেই 20 জুলাইয়ের পর থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কার্যত বেপাত্তা। অথচ প্রধানমন্ত্রী মোদীর হয়ে লোকসভা আর রাজ্যসভার পুরো রণকৌশল কিন্তু ছকে দেন অমিত শাহই। সেই মানুষটি এতগুলো দিনে একবারের জন্য সংসদে নিজের কক্ষের পা রাখলেন না, একটা শব্দ উচ্চারণ করলেন না। ফলে আজ পুরো মোদী ক্যাবিনেট কার্যত থরথর করে কাঁপছে। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে মোদী সরকারের সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল বাধ্য হয়ে দৌড়ে গেছেন রাহুল গান্ধীর কাছে। অনুনয় বিনয় করে আর্জি জানালেন সংসদ স্তব্ধ করবেন না, সমস্ত কাজ আটকে আছে, গুরুত্বপূর্ণ বিল আনা যাচ্ছে না, দয়া করে সহযোগিতা করুন। প্রায় 50 মিনিটের এই বৈঠকে কিরেন রিজিজু কার্যত কাকুতি মিনতি করলেন রাহুলের কাছে। ভাবুন একবার, সংসদীয় মন্ত্রী বিরোধী দলনেতার কাছে কাকুতি মিনতি করছেন। গত 12 বছর এমনটা কখনো হয়েছে? হয়নি তো, এই প্রথম। কিন্তু রিজিজুকে রাহুল গান্ধী সাফ জানিয়ে দিয়েছেন সংসদ তখনই চলবে যখন অমিত শাহ নিজে সংসদে আসবেন এবং ছাত্রছাত্রীদের উপর এই পুলিশি হিংসা আর বর্বরতার পূর্ণাঙ্গ জবাব দেবেন দেশের সামনে। এখন দেখার একটাই বিষয়, এই বর্ষাকালীন অধিবেশনের আর মাত্র কটা দিন বাকি। সামনে 15ই আগস্ট লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ রয়েছে। তার আগে কি অমিত শাহ সংসদে আসবেন? তিনি কি নিজের স্বভাব সিদ্ধ অহংকার সরিয়ে রেখে ক্ষমা চাইবেন? আর তিনি যদি নিজের অবস্থানে অনড় থাকেন তবে এর পরিণাম কি হতে যাচ্ছে? উত্তরটা কিন্তু মোটেও সহজ নয়। মূল প্রশ্নটা কিন্তু সেখানেই, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হঠাৎ কেন সংসদে নিয়ে চলছেন? বিরোধী শিবিরের তীক্ষ্ণ প্রশ্নের উত্তর দিতে কি তার ভয় লাগছে, নাকি আসল সত্যিটা মুখোমুখি দাঁড় করানোর মতো কোনো উত্তর তার কাছে নেই? গতকাল রাহুল গান্ধীর নেতৃত্বে সমস্ত বিরোধী দলের সাংসদরা মহাত্মা গান্ধীর মূর্তি থেকে শুরু করে ঐতিহ্যবাহী মকরদ্বার পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল বের করেন। তাদের হাতে ব্যানার, তাতে লেখা অমিত শাহ জবাব দাও, সংসদে এসে মুখ খোলো। সব গোলমালের সূত্রপাত সেই 20 জুলাই। সেদিন অহিংস আন্দোলনকারীদের উপর পুলিশি বর্বরতা, প্যালেট গানের ছড়রায় এক ছাত্রের চোখ নষ্ট হয়ে গেল, মহিলাদের অসম্মান করা হলো। তারপর থেকে বিরোধীরা বারবার জানতে চাইছে কম বয়সী ছাত্রদের উপর এভাবে চড়াও হওয়ার নির্দেশটা ঠিক কে দিয়েছিল। সরকারের তরফে কিন্তু কোনো স্পষ্ট কথা নেই, মিলছে কেবল গোলমেলে আর এড়িয়ে যাওয়ার মতো বক্তব্য। রাজনীতির আঙ্গিনায় সবাই জানেন সংসদীয় তর্ক বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়েও বেশি সক্রিয় থাকেন অমিত শাহ। বিরোধী পক্ষকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া, কড়া রাজনৈতিক আক্রমণ এবং নিখুঁত হোমওয়ার্ক করে সদনে ঢোকার ব্যাপারে তার খ্যাতি দারুণ। কিন্তু সেই অমিত শাহকে আজ শুনতে হচ্ছে তিনি নাকি পালাচ্ছেন, তিনি নাকি বেপাত্তা। মোদী সরকার তো বটেই, খোদ শাহের রাজনৈতিক জীবনের জন্য এর চেয়ে অস্বস্তিকর ও লজ্জাজনক পরিস্থিতি আর কি হতে পারে?
বাস্তবটা কিন্তু এমন নয় যে তিনি দিল্লিতে নেই। অমিত শাহ প্রতিদিনই পার্লামেন্টে যাচ্ছেন, নিজের ব্যক্তিগত চেম্বারে বসে কাজও করছেন, কিন্তু আসল লড়াইয়ের ময়দানে অর্থাৎ লোকসভা বা রাজ্যসভার কক্ষে তার ছায়াও দেখা যাচ্ছে না। গোটা দেশ এখন সেদিনের পুলিশি বর্বরতার জবাব চায়, কারণ সবাই জানে অমিত শাহের সম্মতি ছাড়া না দিল্লির পুলিশ গাছের একটি পাতাও নাড়াতে পারে না। যদি তাই হয় তবে এমন নৃশংস ঘটনা ঘটল কার ইশারায়? গতকাল রাহুল গান্ধী অত্যন্ত স্পষ্ট ভাষায় দুটো মারাত্মক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। নাম্বার 1, এই ছাত্র নিপীড়ন কি আপনার নির্দেশেই হয়েছে? যদি আপনার নির্দেশেই হয়ে থাকে তবে এই অমানবিকতার দায় সম্পূর্ণ আপনার। 2, আর যদি আপনার অজ্ঞাতে এই ঘটনা ঘটে থাকে তবে মেনে নিতে হবে যে আপনি একজন চরম ব্যর্থ ও অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী। মুদ্রার যে পেঠি ধরুন না কেন, ফাঁদে এখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করলে স্পষ্ট বোঝা যায় অমিত শাহ এখন তার গোটা রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। যে মানুষটিকে এতদিন সংসদে গর্জন করতে দেখা যেত, যিনি বিরোধীদের উপর চাঁচাছোলা ভাষায় রাজনৈতিক আক্রমণ শানাতে পটু, যাকে টানা 25 বছর ধরে নরেন্দ্র মোদীর ডান হাত এবং বিজেপির লৌহ পুরুষ বা চাণক্য বলে তুলে ধরা হয়েছে, সেই মানুষটি আজ সংসদ এড়িয়ে চলছেন। এত বড় একটা ঘটনার পর সংসদে দাঁড়িয়ে একটা বিবৃতি দেওয়ার সাহস পর্যন্ত তিনি দেখাতে পারছেন না। এর পেছনে একটাই কারণ হতে পারে চরম অস্বস্তি আর ঘোর উদ্বেগ। ভয় শব্দটি হয়তো ব্যবহার করা ঠিক হবে না, কিন্তু তিনি যে মারাত্মক কোণঠাসা ও আতঙ্কিত তা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই কলঙ্ক তার রাজনৈতিক জীবন থেকে সহজে মুছবে না। ইতিহাস আর সাধারণ মানুষ বারবার তাকে এই প্রশ্ন করবে। যখন যন্তর মন্তরে তরুণ ছাত্রছাত্রীরা আমরণ অনশনে বসেছিল, যখন তারা ন্যায্য দাবিতে সংসদ অভিমুখে হেঁটেছিল, তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি কি ভূমিকা পালন করেছিলেন? কেন আপনার নজরদারিতে এমন নির্মমভাবে পেটানো হলো ছাত্রছাত্রীদের? সবচেয়ে হাস্যকর বিষয় হলো বিজেপির কিছু নেতা আর পুলিশের একাংশ এখন দাবি করার চেষ্টা করছে যা ঘটেছে তা নাকি নিয়ম মেনেই হয়েছে। যদি সবকিছু নিয়ম মেনে হয়ে থাকে তবে সরকার সংসদে দাঁড়িয়ে সত্যিটা খোলামেলা স্বীকার করছে না কেন? আসলে গত 12-13 দিন ধরে না একটা সুচতুর বয়ান খাড়া করার চেষ্টা চলছে। বলা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী তো আর সশরীরে লাঠি চালনার নির্দেশ দেন না, নির্দেশ দেয় স্থানীয় ম্যাজিস্ট্রেট বা এসডিএম। কিন্তু অতীত ইতিহাস কি বলে? বিজেপি যখন অখিলেশ যাদবকে আক্রমণ করে তখন তো বলা হয় আপনার বাবা মুলায়ম সিং যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন কর সেবকদের উপর গুলি চালিয়েছিলেন। তখন কি আর স্থানীয় ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছিল বলে ছাড় দেওয়া হয়? মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যদি মূল প্রশাসনিক শীর্ষে থাকেন তবে এই রক্তের দায় সম্পূর্ণ তাদেরই নিতে হবে। দায় এড়িয়ে যাওয়ার এই রাজনীতি আর চলবে না। বিজেপির এই দ্বিচারিতা কিন্তু স্পষ্ট। একদিকে তারা বলছেন ছাত্রদের উপর এই নৃশংস হামলায় অমিত শাহের কোনো হাত নেই, যা করার স্থানীয় ম্যাজিস্ট্রেট করেছে, অথচ অন্য ক্ষেত্রে যখন রাজনীতির সুবিধা নিতে হয় তখন পুরো দায় মুখ্যমন্ত্রী বা শীর্ষ মন্ত্রীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। দুটি কথা তো আর একই সঙ্গে সত্যি হতে পারে না। আসলে পুরো চেষ্টাটাই চলছে অমিত শাহকে বাঁচানোর জন্য। রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটে যা চিরকালের জন্য নেতাদের গায়ে দাগ কেটে দেয়। যেমন রাজীব গান্ধীর গায়ে লেখা ছিল বোফোর্সের দাগ, মনমোহন সিং এর সরকারের গায়ে দুর্নীতি, কিংবা অটল বিহারী বাজপেয়ীর জমানায় কার্গিল অনুপ্রবেশের মতো মারাত্মক প্রশাসনিক ব্যর্থতার দাগ। অমিত শাহের ক্ষেত্রে পরিস্থিতিটা আরো স্পর্শকাতর। তিনি দেশের প্রধানমন্ত্রী নন, কিন্তু নরেন্দ্র মোদীর পর দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার তীব্র উচ্চাকাঙ্ক্ষা তার রয়েছে। সেই স্বপ্নের রাস্তায় যদি এমন এক রক্তাক্ত দাগ লেগে যায়, যেখানে নিরীহ তরুণ ছাত্রদের চোখ উপড়ে যায়, লাঠিচার্জ করা হয়, তবে তার রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু এক বিরাট প্রশ্নের মুখে এসে দাঁড়াবে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কি করবেন বুঝে উঠতে পারছেন না। যদি তিনি সংসদে এসে স্বীকার করেন যে ছাত্রদের উপর পুলিশ যা করেছে তা ভুল হয়েছে, তবে তো দিল্লির পুলিশ প্রধান তারই অধীনে থাকা সত্ত্বেও তিনি নিজেকেই দোষী সাব্যস্ত করে ফেলেন। এখন তার সামনে দুটি পথ। নাম্বার 1, ঘটনার দায় নিয়ে দিল্লির পুলিশ কমিশনার ও শীর্ষ কর্মকর্তাদের অবিলম্বে বরখাস্ত করা, অথবা স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে নিজের ইস্তফা দেওয়া। দুটি পথই তার জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত ক্ষতিকর। বিরোধী শিবির মোদী সরকারের সবচেয়ে শক্তিশালী স্তম্ভটির উপর একদম সঠিক জায়গায় আঘাত এনেছে। সেখান থেকে একের পর এক চাপ আসছে। অমিত শাহ ইস্তফা দেবেন কি দেবেন না তা পরের কথা, কিন্তু সংকট যে এখন তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে এবং সেই কারণেই তিনি সদন থেকে দূরে বেপাত্তা হয়ে রয়েছেন, এই সত্য গোপন করার আর কোনো উপায় নেই। ভাবুন তো একবার, বিরোধী দলের কোনো নেতা বা খোদ বিরোধী দলের নেতা রাহুল গান্ধী যদি এমনভাবে কিছুদিন সংসদ এড়িয়ে চলতেন তবে বিজেপি কি করত?
মুহূর্তের মধ্যে প্রচার শুরু হয়ে যেত, তিনি সংসদ ছেড়ে পালাচ্ছেন, আলোচনার মুখোমুখি হওয়ার হিম্মত নেই, ইত্যাদি ইত্যাদি। অথচ আজ পাশা পুরো উল্টে গেছে। আজ পুরো দেশ উল্টে বিজেপিকে প্রশ্ন করছে, স্বরাষ্ট্রমন্ত্রী ভবনের ভেতরে থাকে, নিজের ব্যক্তিগত কক্ষে বসে থেকেও কেন সংসদে ঢুকছেন না? এই পলাতক ট্যাগ কিন্তু দিনের শেষে গোটা মোদী সরকারের গলায় কাঁটার মতো বিঁধছে। বিরোধী পক্ষ তো বটেই, এমনকি দেশের বুদ্ধিজীবী থেকে শুরু করে নিরপেক্ষ সাংবাদিক সমাজ আজ স্পষ্ট দেখছে, যাকে মিডিয়া লৌহ পুরুষ আর চাণক্য বানিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছিল, তিনি আজ সংসদের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। যদি তিনি সত্যিই চাণক্য হন, তবে এই জটিল সংকট থেকে বেরোনোর রাস্তা বের করছেন না কেন? আর যদি সত্যিই লৌহ পুরুষ হন, তবে বিরোধীদের বানের মুখোমুখি দাঁড়িয়ে জবাব দেওয়ার সাহস দেখাচ্ছেন না কেন? একথা অস্বীকার করার উপায় তো নেই যে সংসদের একটা চিরাচরিত সাংবিধানিক নিয়ম ঐতিহ্য রয়েছে। দেশে যখন এত বড় একটা ছাত্র নিপীড়নের ঘটনা ঘটেছে, তখন সংশ্লিষ্ট মন্ত্রীর কর্তব্য সংসদে দাঁড়িয়ে প্রকৃত সত্য প্রকাশ করা। অমিত শাহ সেই সংসদীয় পরম্পরাকে ধুলোয় মিশে এড়িয়ে চলছেন। আমরা দেখছি 20 জুলাইয়ের পর থেকে সংসদে কোনো স্বাভাবিক কাজ বা আলোচনা হয়নি। হই হট্টগোলের মাঝেই সরকার তাদের কিছু বিল পাশ করিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু যেভাবে বরফ গলাতে রাহুল গান্ধীর কাছে দৌড়ে গেছেন, ডিলিমিটেশন বিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অনুনয় বিনয় করেছেন, তা থেকে স্পষ্ট বোঝা যায় আসল চাবিটা এখন বিরোধীদের হাতে। অমিত শাহ যদি সংসদে এসে নিরপেক্ষভাবে নিজের বক্তব্য না পেশ করেন, ক্ষমা না চান, তবে সংসদ সুচারুভাবে চলা তো দূরের কথা, সরকারের প্রতিটি পদক্ষেপ এখন গভীর রাজনৈতিক পর্যালোচনার মুখে পড়বে। এটা বুঝুন, এই ছাত্র নিপীড়ন বিষয়টি আসলে হিমশৈলের চূড়া মাত্র, প্রথম ধাপ। এরপর লাইনে দাঁড়িয়ে আছে অন্যান্য ইস্যু, যেমন রাম মন্দিরের প্রণামী আর দানপেটি থেকে চুরির মারাত্মক অভিযোগ। এই প্রশ্নের উত্তর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে দেবেন? যে বিজেপি কথায় কথায় দাবি করে তারা রামকে ফিরিয়ে এনেছে, তারা হিন্দু সমাজের নিরাপত্তা দেয়, সেই দলের কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা হওয়ার মাত্র 2 বছরের মাথায় খোদ রাম মন্দিরে চুরি হয়ে যায় কিভাবে? রাম মন্দিরের রক্ষাই যদি নিশ্চিত না করা যায়, তবে হিন্দু সমাজকে সুরক্ষার যে রাজনীতি তারা করে, তাকে পুরোটাই ভাওতা নয়? সুতরাং অমিত শাহ সংসদে এসে দাঁড়ালে হয়তো আলোচনার কিছুটা পথ বা আইস ব্রেক হতে পারে, কিন্তু মোদী সরকারের মাথার উপর চেপে বসা আসল মহাসংকট মোটেই কাটবে না। সবশেষে একটাই কথা থেকে যায়, সরকার যদি দাবি করে থাকে যে ছাত্রদের উপর পুলিশের সমস্ত পদক্ষেপ আইন ও নিয়ম মেনেই করা হয়েছে, আর বিরোধীরা নাকি শুধুই রাজনীতি করছে, তবে সরকার সংসদে দাঁড়িয়ে স্পষ্ট জবাব দিয়ে এই বিতর্কের ইতি টানছে না কেন? কেন পালিয়ে বেড়াচ্ছেন অমিত শাহ? উত্তরটা খুব পরিষ্কার, কারণ আইনের খাঁচা নয়, সরকারের আসল ভয় সত্যের মুখোমুখি দাঁড়াতে। 20 জুলাইয়ের ঘটনা স্রেফ প্রশাসনিক ভুল ছিল না, ওটা ছিল ক্ষমতার চরম দম্ভের বহিঃপ্রকাশ। আজ রাজপথ রক্তে ভেসেছে, কাল রাম মন্দিরের নিরাপত্তার ফাঁক ফোকর হাঁটে হাড়ি ভেঙে দিয়েছে, আর পরশু হয়তো গোটা দেশের জাগ্রত ছাত্র সমাজ দিল্লির মসনদের ভিত্তিটাই নাড়িয়ে দেবে। সংসদের ঠান্ডা চেম্বার কিংবা আমলাদের তৈরি করা স্ক্রিপ্ট দিয়ে কি আর পুলিশের নির্মমতার চিহ্ন মোছা যায়? ইতিহাস সাক্ষী, চাণক্যের চাল ব্যর্থ হতে পারে, লৌহ পুরুষের অহংকারও ভেঙে গুঁড়ো হতে পারে, কিন্তু প্রতিবাদের তেজকে থামানো যায় না। অমিত শাহ পালাচ্ছেন, পালান, সংসদ এড়িয়ে যাচ্ছেন, যান, কিন্তু আগামী 15ই আগস্টের লালকেল্লার মঞ্চ থেকে নাকি ভারতের আমজনতার আদালত থেকে ঠিক কোথায় গিয়ে আত্মরক্ষা করবেন প্রধানমন্ত্রী? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।